আজকের লেকচারে শুরু করব ইনডাইরেক্ট এস্টিমেশন। এটা কিন্তু একটা ডিকম্পোজিশন বেস এস্টিমেশন একটা পার্ট। এর আগের লেকচারে আমরা ডাইরেক্ট এস্টিমেশন কনসেপ্টটা দেখে নিয়েছি, যেটা কিনা এলওসি ভিত্তিতে আমাদের একটা এস্টিমেশন কস্ট বলে দেয়, যেখানে কত খরচা পড়বে, কত সময় লাগবে, তার টিম সাইজ কত হতে পারে, তার এফোর্ট কি, প্রোডাক্টিভিটি কি, এগুলো কিন্তু অলরেডি আমরা আগের লেকচারে দেখে নিয়েছি। বলতে পারো ওই লেকচার থেকে যে ফর্মুলার যে পয়েন্টস গুলো, এফোর্ট কাকে বলে, প্রোডাক্টিভিটি কাকে বলে, ডিউরেশন কি, টিম সাইজ কি, এগুলো সবই মোটামুটি কিন্তু একটা আইডিয়া আমরা ওই লেকচার নিয়েছি, যেটা কিন্তু আমাদের এই লেকচারেরও ওয়ান কাইন্ড অফ কাজে লাগবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? যারা এখনো আগের ভিডিওটা মানে ডাইরেক্ট এস্টিমেশনের অঙ্কগুলো বা ভিডিওটা দেখোনি, মোটামুটি 25 মিনিটের একটা ভিডিও রয়েছে, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্রোভাইড করে দেবো লিঙ্কটা। তোমরা ওখানে গিয়ে থরলি কিন্তু ওটাকে দেখে আমি মনে করি এই ভিডিও দেখো, তাহলে অনেকটা তোমরা কনসেপ্ট গুলো কিন্তু ওখান থেকে তোমরা ক্লিয়ার করতে পারবে। আমি এখানে ডাইরেক্ট কিন্তু ফর্মুলা যেটা আগের লেকচারে ছিল সেম ফর্মুলা কিন্তু এখানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। এই জন্যই বললাম তোমরা আগের লেকচারটা দেখে তোমরা আসো। আর যারা যারা সিকোয়েন্সিয়ালি দেখতে চাও, আমি এই প্লেলিস্টের লিঙ্কটাও কিন্তু আই বাটনে প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি জিনিসটাকে দেখতে পারবে। তাহলে ইনডাইরেক্ট এস্টিমেশন কেন আসলো, প্রথম কথায় আমরা আসবো যে আমরা এর আগের যে লেকচারে যে ডাইরেক্ট এস্টিমেশনের কথা বলেছিলাম, ওখানে আমরা কি কথা বলেছি? ওখানে আমরা বলেছিলাম যে এলওসি ভিত্তিতে আমরা এস্টিমেশন করছি। এলওসি মানে বলা হয় লাইন অফ কোড। এবার ভাবো, একটা প্রশ্ন রাখছি, যে যত লাইন অফ কোড বাড়বে তত পয়সা বেশি হচ্ছে, তত সময় বেশি লাগবে। তাহলে লাইন অফ কোডের ভিত্তিতে একটা আমরা প্রেডিকশন করছি যে কত খরচা হতে পারে। এবার ভেবে নাও, আমি একটা প্রশ্ন রাখছি, এই থিওরিতে ঢোকার আগে, একটা মানুষ যদি একটা ধরে নাও ফাংশন লিখতে, ধরে এই ফাংশনটা লিখতে একটা মানুষ 20 লাইন খরচা করছে, আর একটা মানুষ সেম এই ফাংশন লিখতে 10 লাইন খরচা করছে, বা 10 লাইন, ও 10 লাইনে কাজটা করে দিচ্ছে। তাহলে যে 10 লাইনে কাজটা করেছে সে কি ভুল করেছে, বা তার কি কোনো ভুল? অল্পটা ভেবে দেখো, যদি তোমাকে বলা হয় 1 থেকে 100 প্রিন্ট করতে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তোমরা কি করবে? তোমরা বলবে স্যার আমরা লুপ ব্যবহার করে দেবো, 2 লাইনে শেষ। কেউ বলে না স্যার আমি লুপ ব্যবহার করবো না, আমি প্রিন্ট এফ লিখবো, 100 খানা প্রিন্ট এফ লাইন লিখবো। তাহলে ও এই কাজটা করতে 100 লাইন খরচা করছে, আর তুমি এই কাজটা করতে 3 লাইন খরচা করছো ধরে নাও। তাহলে তুমি কি ভুল? মানে তোমার কনসেপ্ট কি ভুল, আর তোমার কি রাখা দরকার নেই? এখানে তুমি তো ভাই 3 লাইনে করে দিচ্ছ, তো 3 লাইনে করলে তাহলে কি সেটা কি মানে ভুল? কোনোভাবে ভুল বলতে গেলে কি মানে খারাপ? ভুল বলবো না, মানে খারাপ কি? দেখো, আমরা কম লাইনে কোড লেখাটাই তো আমাদের, তো আমরা এইভাবেই তো জিনিসটাকে কথা বলি অপটিমাইজ কনসেপ্ট। অপটিমাইজ কনসেপ্ট কথাটার মানে কি, যে আমরা কত কমে লিখে, কত কম এলওসিতে আমরা একটা ভালো কাজ নামিয়ে দিতে পারি, এটাই তো আমাদের গল্প হওয়া উচিত। কিন্তু তা তো হচ্ছে না। আমাদের ডাইরেক্ট এস্টিমেশন কি বলছে? আমাদের এলওসি বেসিস ম্যাট্রিক্সের উপর কাজ হচ্ছে, যে যত বেশি এলওসি লিখবে তার অবভিয়াসলি সেই কোম্পানি বেশি পয়সা চার্জ করতে পারবে। তো এটা কিন্তু হওয়া উচিত না, বা এটা ডেভেলপার এন্ডেও হওয়া উচিত না, যে এই ধরে না এই ফাংশনটা লিখতে যে 20 লাইন লিখছে, তার সেই আগের কনসেপ্ট হিসাবে তাকে বেশি পয়সা দেওয়া উচিত, তাহলে স্যালারি বেশি পাওয়া, কিন্তু বেশি কোড লিখেছে স্যালারি একে হাই পাবে, আর যে কম লিখেছে তাহলে সে কিন্তু কম স্যালারি পাবে। এটা কি হওয়া উচিত? এটা তো হওয়া উচিত না। এই কথাটা ভেবেই কিন্তু আমাদের কিন্তু আরেকটা কনসেপ্ট আসলো, যেটা কিনা বলা হয় ইনডাইরেক্ট এস্টিমেশন, যেখানে কিন্তু আমরা এলওসি ভিত্তিতে কথা বলছি না। আমরা জানো যে আমরা যে কোনো সফটওয়্যারকে আমরা মডিউলস বা ফাংশনসে ডিভাইড করেছি। মডিউল মানেই ওয়ান কাইন্ড অফ আ ফাংশনালিটি অফ আ সফটওয়্যার। তো এক একটা ফাংশনের আমার স্ট্রেংথ হিসাবে আমরা তাকে আইডেন্টিফাই করব। এরকম ব্যাপার না যে তুমি কতগুলো লাইন অফ কোড লিখে করেছো, এটা ইম্পর্টেন্ট না। এক একটা ফাংশনের তার যে ওয়েটেজ কি আছে, সেই ওয়েটেজ হিসাবে আমরা তার এস্টিমেশন করব। তার আমরা বলবো যে কত খরচা পড়তে পারে। মানে আমরা এবার কিন্তু ফাংশনাল পয়েন্ট, ফাংশন পয়েন্ট কতটার মানে হচ্ছে যে কতটা একটা ফাংশনের ওয়েটেজ কি। ধরুন একটা কথা বলছি, সিম্পল একটা ইনপুট নেওয়ার ফাংশন, একটা ধরে নাও ইউপিআই স্ক্যানিং এর ফাংশন, দুটো তো এক হবে না। যেটা আমি গুগল পে সবসময় আমি এক্সাম্পল দিয়ে এই প্লেলিস্টে পড়িয়েছি, স্বাভাবিক। গুগল পের মধ্যে যখন তোমরা খোলো, তোমরা নিজের মোবাইল নাম্বার দাও, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করো, তার যে ফাংশনের স্ট্রেংথটা নিশ্চয়ই একটা ইউপিআই এ বারকোড খুলে স্ক্যান করে তার ইউপিআই ফেচ করে তাকে টাকা পাঠানোর এই ফাংশনটা নিশ্চয়ই কিন্তু ওটা একই না। দুটোর মধ্যে নিশ্চয়ই একটা পার্থক্য আছে, ডিফারেন্ট আছে, ওয়েটেজ আছে।
কোনটা ইজি ফাংশন, কোনটা টাফ ফাংশন। তো এইভাবে আমরা একটা মার্ক ডাউন করে এবার আমরা ক্যালকুলেশন করব, সেটাই আমাকে বলা হয় হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনডাইরেক্ট বেস কিন্তু এস্টিমেশন। যেখানে দেখতে পাচ্ছ we use function point to estimate the development cost, এখানে কিন্তু LOC দিয়ে কথা হয় না, হ্যাঁ এটা কিন্তু this method is better than KLOC, লাইন অফ কোডের থেকে কিন্তু অনেক বেশি, because it consider the complexity of the software। আলটিমেটলি কমপ্লেক্সিটিটা বোঝে, দুটোর কিন্তু কমপ্লেক্সিটি এক না, মানে একটা সিম্পল একটা কাজ করা আর একটা কমপ্লেক্স কাজ করার মধ্যে দুটো পার্থক্য আছে। সিম্পল কাজ তার একটা ওয়েটেজ আছে, কমপ্লেক্স কাজের একটা ওয়েটেজ আছে। তাহলে অবভিয়াসলি আমরা কখনোই এলওসি বেসিস কিন্তু ক্যালকুলেশন করলে কিন্তু চলবে না। ইন জেনারেল লার্জ প্রজেক্ট হ্যাভ মোর কমপ্লেক্স কোড, যত প্রজেক্ট বাড়বে তত কোডের কিন্তু কমপ্লেক্সিটি বেড়ে যাবে। তো সেইভাবে তখন আমরা কিন্তু ফাংশন পয়েন্ট, কতগুলো ফাংশন আছে এবং কোন ফাংশনটা কোন ক্যাটাগরিতে বিলং করছে, কার ওয়েটেজ কি আছে, এগুলো আমরা তখন ওইভাবে দেখে কিন্তু ক্যালকুলেশন করব। দেয়ার আর ডিফারেন্ট ওয়ে টু মেজার দ্য সফটওয়্যার সাইজ, অ্যাজ সাইজ ওরিয়েন্টেড, যেটা আমরা অলরেডি আগের লেকচারে দেখলাম, সাইজ বেসিস হতে পারে, ফাংশন ওরিয়েন্টেড হতে পারে, বা এক্সটেন্ডেড ফাংশন পয়েন্ট ম্যাট্রিক্স ইউজ করব। তো আমরা মোটামুটি এই লেকচারে ডিসকাস করবো হচ্ছে ফাংশন ওরিয়েন্টেড কিরকম ধরনের কি বৃত্তান্ত হবে সেটাও দেখবো। আর এবং আমরা পরবর্তীকালেও দেখবো যে এখানে দুরকম ভাবে ভাগ করতে পারে, একটা ফাংশন পয়েন্ট, একটা 2 ডাইমেনশন ফাংশন পয়েন্ট, একটা 3 ডাইমেনশন হয়, তিনটেই আমরা দেখবো এই লেকচারে, চিন্তার বিষয় নেই। হিয়ার দ্য সফটওয়্যার সাইজ ডিপেন্ড অন টাইপ, নাম্বার অ্যান্ড টাইপ অফ ফাংশন ইন পারফর্ম, কতগুলো ফাংশন এবং কি টাইপের ফাংশন রয়েছে এই বেসিসে কিন্তু ক্যালকুলেশনগুলো করা হয়, সেটা আমরা পরের স্লাইডেই দেখবো যে কি বলতে চেয়েছে। আর ফাংশনাল পয়েন্টও দু ধরনের হয়, প্রথমে আমরা 2 ডাইমেনশন ব্যাপারে পুরো পড়বো, তারপর আমরা 3D ফাংশন পয়েন্টের ব্যাপারে পড়বো। প্রশ্ন পরীক্ষায় কিন্তু 2D ফাংশন পয়েন্ট থেকেই দেবে, প্রথমে ক্লিয়ার করে দিই। এখান থেকেও কিন্তু একটা নিউমেরিক্যাল বেস প্রশ্ন অনেক ইউনিভার্সিটিতে দিতে পারে, তো সেই সূত্রে, এবং নেট এক্সামিনেশনও আসতে পারে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা 2D এক্সাম্পল একটা প্রবলেম থেকে শেষ করব, মানে ক্লিয়ার করব কনসেপ্টটাকে। তারপর আমরা 3Dর বেসিক যে থিওরিটিক্যাল অ্যাসপেক্টগুলো দেখবো, যেখান থেকে 3D থেকে খুব একটা প্রশ্ন করে না কোনো জায়গায়, বাট যদি কম্পিটিটিভ লেভেলের নেটে যদি কোনো প্রশ্ন এরকম বাই চান্স চলে আসে বলে টপিকটা আমি জাস্ট কভার করেছি, তোমাদের জাস্ট আইডিয়াটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এর পরের স্লাইডে কি রয়েছে যে আমাদের ফাংশন যে পয়েন্টের বলবো, আমরা এখানে কত ধরনের ফাংশন হতে পারে। ধরুন এরকম যদি কথা বলি, তাহলে এই ধরুন না 5টা ফ্যাক্টরের উপর কিন্তু এটাকে আমরা ডিস্টিংগুইশ করেছি। ইন দ্য 2D ফাংশন পয়েন্ট বা এফপি মডেল বলতে পারো, we measure the software size based on 5 key factors, মানে 5টা ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এটাকে মেজারমেন্ট করব। ফার্স্ট ফ্যাক্টর কি বলছে, নাম্বার অফ ইনপুট, কাউন্ট ইচ ইউজার ডেটা ইনপুট। নাম্বার অফ ইনপুট তোমার এরকম ধরনের ফাংশন তোমার কতগুলো আছে, যেখানে ইনপুট মানে যেখানে ইউজার থেকে ইনপুট নিচ্ছি। নাম্বার অফ আউটপুট মানে ইনক্লুডিং রিপোর্ট, স্ক্রিন অ্যান্ড এরার মেসেজ, এরকম কতগুলো আউটপুটের ফাংশন তোমার প্রজেক্টে রয়েছে। নাম্বার অফ ইনকোয়ারিজ কি বলছে, কাউন্ট দ্য ডিস্টিংক্ট ইউজার কোয়ারিজ দ্যাট নিড সিস্টেম অ্যাকশন। ধরে নাও ইনকোয়ারিজ কি, ধরে নাও আমরা যে ইন্টারাক্ট করছি, যে ধরে নাও আমরা ফ্লিপকার্টে গিয়ে কোনো কিছু প্রোডাক্ট সার্চ করছি, সেটা পাচ্ছি, সেটা দেখছি, এটাকে বলে ইনকোয়ারি করা, মানে আমরা সিস্টেমের সাথে ইন্টারাক্ট করছি, ঠিক আছে। এরকম ধরনের ফাংশন তুমি কতগুলো লিখেছো, ঠিক আছে। নাম্বার অফ ফাইলস ইনক্লুডিং লজিক্যাল ডেটা স্ট্রাকচার আর ফিজিক্যাল ফাইল, একটা আলটিমেটলি একটা প্রোগ্রাম যখন করবো বা সফটওয়্যার বানাবো, সেখানে কি ডেটা স্ট্রাকচার ব্যবহার করছি, এরকম ধরনের কতগুলো ফাংশনস রয়েছে। বা কিরকম ফিজিক্যাল ফাইলস, যেরকম ডেটাবেসে রাখছি না কোথায় রাখছি, কি বৃত্তান্ত, কিভাবে রাখছি, ডেটাবেসে কি অর্ডারে বি ট্রি ব্যবহার করছি না বি প্লাস ট্রি ব্যবহার করছি, তার কি ব্যাপার, কতগুলো ফাংশন এরকম আমরা ব্যবহার করছি, সেটাও কিন্তু নাম্বার অফ ফাইলসে রয়েছে। নাম্বার অফ এক্সটার্নাল ইন্টারফেস, মানে কতগুলো আমরা ডেটা ফাইলসের কাউন্ট, যেটা আমরা হার্ড ডিস্কে রয়েছে, টেপে রয়েছে বা এসএসডিতে রয়েছে, এবং তারা কিভাবে কানেক্ট নিজেদের মধ্যে রয়েছে বা আদার সিস্টেমের সঙ্গে, এই ধরনের কতগুলো ফাংশন আছে। তাহলে আমরা টোটাল 5টা ফাংশনে কিন্তু এই ভিত্তিতে ব্যবহার করেছে। মানে এরকম ধরনের তোমাদের প্রশ্নে বলে দেওয়া থাকে, প্রশ্ন দেখাবো, একটা চিন্তার বিষয় নেই, প্রশ্ন দেখালে আরো ক্লিয়ার হবে। তো সেখানে মোটামুটি প্রত্যেকটার এখানে 5 ধরনের কিন্তু ফাংশন একটা সফটওয়্যারে হতে পারে, এটা প্রথমেই তোমাকে বলে দেওয়া রয়েছে। এর বাইরে হবে কতগুলো ইনপুট, কতগুলো আউটপুট, কতগুলো ইনকোয়ারি, কতগুলো ফাইল আর কতগুলো এক্সটার্নাল ইন্টারফেস আছে, এরকম ধরনের 5 ধরনের ফাংশন একটা সফটওয়্যারে হতে পারে, প্রথমেই তোমাকে বলে দেওয়া রয়েছে। এবং প্রত্যেকটার ওয়েটেজ আছে, এবং সেটাও বলবো যে প্রত্যেকটা টাইপ অফ সফটওয়্যারের ওয়েটেজ কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, সেটাও আমরা এর পরের স্লাইডে দেখবো। জাস্ট তার আগে ছোট একটা তলায় পয়েন্ট আছে, যেরকম বললাম ফাংশনাল পয়েন্ট 2 ধরনের হতে পারে, 2D এবং 3D, এবং 2Dর মধ্যেও 2 রকম গল্প, একটাকে বলে আনঅ্যাডজাস্টেড, একটা বলে অ্যাডজাস্টেড। পরবর্তীকালে গিয়ে দেখবো যে 2 রকম কিন্তু হতে পারে, যে অঙ্কগুলো যখন দেবে, একটা আনঅ্যাডজাস্টেড ব্যাপার থাকে, একটা হচ্ছে অ্যাডজাস্টেবল বা অ্যাডজাস্টেবলের ব্যাপার থাকে।
পরবর্তীকালে যখন আমরা এগাবো আমরা কিন্তু এর উপরে কথা বলবো। এবার আমরা গল্পটা যেটা বললাম এইটা জিনিসটা তোমাদের মোটামুটি একটু মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা যে ইনপুট ফাংশন, আউটপুট ফাংশন, ইনকোয়ারি, ফাইল এবং এক্সটার্নাল ইন্টারফেস যে বললাম 5 ধরনের ফাংশন হয়, সেটাও 3 ধরনের ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা সিম্পল সফটওয়্যার হতে পারে, একটা অ্যাভারেজ হতে পারে, একটা কমপ্লেক্স হতে পারে। তো সিম্পলে যদি এটা ইনপুট ফাংশনের ওয়েটেজ হচ্ছে 3, আউটপুট 4, ইনকোয়ারিতে 3, ফাইলে 7 আর এক্সটার্নাল ইন্টারফেসে 5। এটা ফিক্সড, কিন্তু এটা কিন্তু এরকম না যে ভ্যারি করবে, এটা কিন্তু ফিক্স তোমাকে বলে দেওয়াই রয়েছে। এটা সবসময় ফিক্স মুখস্থ করতে পারো, বা তোমাদের যে ইউনিভার্সিটি থেকে বিলং করছো সেখানে এটা দিয়ে দেবে কিনা তোমরা টিচারকে জিজ্ঞেস করতে পারো। তো মোটামুটি ধরে নাও তোমরা মুখস্থ করে নিয়ে যেও যে একটা সিম্পল অ্যাপ্লিকেশন যদি হয় তাহলে এই ব্যাপার হবে। প্রত্যেকটার ওয়েটেজ বলে দাও। যদি অ্যাভারেজ বলে তাহলে এরকম ওয়েটেজ হতে পারে, ইনপুটের হচ্ছে 4, আউটপুটের 5, ইনকোয়ারি 4, এটা 10, 7 এইভাবে হতে পারে। কমপ্লেক্সের হলে এইগুলো হতে পারে। তো মোটামুটি এটা মাথায় রাখতে হবে যে সফটওয়্যারের মধ্যে 5 ধরনের কিন্তু আমাদের ফাংশন পয়েন্ট হতে পারে, এবং যে সফটওয়্যারটা কোন ক্যাটাগরিতে বিলং করছে, সিম্পল, অ্যাভারেজ, কমপ্লেক্স, এবং তার প্রত্যেকটি ওয়েটেজগুলো এখানে বলে দেওয়া রয়েছে। ওয়েটেজ মানে তোমার যতগুলো এরকম ইনপুট ফাংশন থাকবে তার সঙ্গে তুমি 3 গুণ করবে। যতগুলো তোমাকে বলে দেওয়া থাকবে অ্যামাউন্টটা তোমাকে এখানে 3 গুণ করতে হবে। হয়ে গেল, ইন্টু 3 করলাম। যা তোমার আউটপুট থাকবে ইন্টু 4 করবে, যা এনকোয়ারি থাকবে ইন্টু 3 করবে। এইভাবে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, যেটা আমরা পরের একটা এক্সাম্পলে আমরা দেখবো। দেখলে জিনিসটা আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন চলে এসেছে, যেটা আমরা পড়বো এটা কিন্তু অ্যাডজাস্টেবলের গল্প না, এটা আনঅ্যাডজাস্টেবলের একটা প্রশ্ন নিয়ে এসেছি, যেখানে অ্যাডজাস্টেবলের কোনো ব্যাপার নেই, অ্যাডজাস্টের কোনো ব্যাপার নেই। অ্যাডজাস্ট কি জিনিস আমরা পরবর্তীকালে পরের স্লাইডে দেখবো। আগের আইডিয়া ক্লিয়ার করে নাও, যদি এরকম তোমাদের দেয় তোমরা কিভাবে একটা প্রশ্নকে সলভ করবে এরকম ধরনের, সেটা দেখে নাও। তো এই প্রশ্নটা পাশে দেখতে পাচ্ছ, টেবিলটা আমি এখানে জাস্ট কপি করে রেখেছি। এটা কিন্তু একটা সিম্পল সফটওয়্যারের যে আগের লেকচার থেকে যারা দেখে এসছো, মানে আগের স্লাইডেই রয়েছে, আগের লেকচার বলবো না, আগের স্লাইডে আমরা অলরেডি কিন্তু এখানে দেখেছি যে আমাদের এই টেবিলটা ওখানে ছিল, ওখান থেকে আমি জাস্ট এই পয়েন্টে রেখেছি জাস্ট তোমাদের মাল্টিপ্লিকেশন ক্লিয়ার করার জন্য। তাহলে এখানে প্রশ্নটা কি বলেছে, ধরুন একটা সেম একটা পেমেন্ট সফটওয়্যারের কথা বলছি, যেখানে আমাদের হ্যাভিং দ্য ফলোইং ফাংশনাল পয়েন্ট বলে দিয়েছে। এটা কিন্তু একটা সিম্পল সফটওয়্যার, প্রথমেই বলি পেমেন্টের সিম্পল সফটওয়্যার, কোনো আমি অ্যাভারেজ কমপ্লেক্সের কথা ভাবছি না, সিম্পল সফটওয়্যার। তার টেবিল আমাদের এখানে পাশে রয়েছে, পরীক্ষায় দিতে পারে, তোমাদের মনে রাখতে হতে পারে। যেখানে ইনপুট ফাংশন 20টা আছে, আউটপুট 15টা, ইনকোয়ারি 10টা আছে, ফাইল 50টা, এক্সটার্নাল ইন্টারফেস কিন্তু 30টা। এরকম ধরনের তোমাকে বলে দেওয়া প্রশ্ন থাকবে। হ্যাঁ, এরকম 5টাই থাকবে এরকম মানে নেই, আমি প্রশ্নে 5টা রেখেছি, হয়তো এখানে বলে ইনপুট আউটপুট আছে, ফাইলস এক্সটার্নাল হয়তো নেই, এরকম হতে পারে। 4টে দিয়েছে, যে তোমার সফটওয়্যার যেরকম এক্সটার্নাল ইন্টারফেস নেই, হয়তো কোনো ব্যাপার এরকম হয় না, সচরাচর হয় না, থাকলে 5টাই থাকবে। বাট ওরকমও দিতে পারে, কোনো অসুবিধা নেই যে 5টাই থাকবে এরকম ব্যাপার নেই, দিতেই পারে। 4টে দিয়েছে, একটা দেয়নি, না দেবে কোনো অসুবিধা নেই। এইবার যেটা তোমার দেওয়া থাকবে, এবার তোমার টোটাল ফাংশনাল পয়েন্ট কি করে বার করবে, দেখো টোটাল ফাংশনাল পয়েন্ট আমরা এর আগের লেকচার দেখেছিলাম, ওখানে আমরা টোটাল কেএলওসি বার করতাম, ওখানে সাইজ বার করতাম। এখানে কিন্তু সাইজ দেখে টোটাল ফাংশনাল পয়েন্ট। দেখো ইনপুটের জন্য যে 20 আছে, তাহলে 20 ইন্টু ওয়েটেজ কত, দেখো এখানে 3 আছে, তাহলে 20 ইন্টু 3 করবে, যা এরকম গল্প বলেছিলাম, প্লাস তারপরে দেখো এখানে আউটপুটে তোমার 15টা ফাংশন আছে, তাহলে 15 ফাংশন। তার ওয়েটেজ কত এখানে দেওয়া টেবিলে, দেখো 4 দেওয়া আছে, তাহলে ইন্টু 4 করবে। এইভাবে সবগুলো লিখবে। দেখো এখানে এনকোয়ারিতে তোমার 10 দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে, তাহলে 10 ইন্টু তোমার এখানে দেখো 3 আছে, তো আমি এখানে 3 লিখলাম। এইভাবে তোমরা পুরোটাকে যতগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো পুরোটা জিনিসটা তোমরা লিখে নেবে। তো 50 ইন্টু 7 ছিল আমাদের ফাইলসের জন্য, আর এক্সটার্নালের যে 30 ইন্টু 5, যা ওয়েটেজগুলো আছে পাশাপাশি লিখে নিয়েছি। এবার সবগুলোকে গুণ করে তোমরা যোগ করে পাবে হচ্ছে 650 তোমরা পাবে। ইন্ডিভিজুয়ালি করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা করে দেখতে পারো যে ইন্ডিভিজুয়াল কত আসছে। টোটাল যদি করে দেখো, আমি আর সময় নষ্ট করলাম না, প্রত্যেকটা ধরে ধরে তোমরা যদি গুণ করে যোগ করো তোমরা পাবে হচ্ছে 650। এবার প্রশ্নে আমরা আসি, 5 তো পেয়ে গেছি, যে টোটাল ফাংশনাল পয়েন্ট আমাদের এটা করতেই হবে, নাহলে তুমি এগাতে পারবে না। আগেরটাই ছিল সাইজ ছিল, এবারটা হচ্ছে তোমার ফাংশনাল পয়েন্ট। বাকি সব সেম, এই জন্য বলেছিলাম আগের ভিডিওটা ভালো করে দেখে নাও, এটাই জন্য বলেছিলাম বাকি ফর্মুলাতে কোনো কিছু কিন্তু আলাদা নেই। বারবার বলছি, আগের ভিডিওটা না দেখলে খুব ইম্পর্টেন্ট, ডাইরেক্ট এস্টিমেশন দেখেই এটা দেখতে পারো। ক্যালকুলেট দ্য এফোর্ট বলে দিয়েছে, যদি প্রোডাক্টিভিটি এখানে কি থাকবে 10% মান্থ, মানে 10 ফাংশন পার পার্সন পার মান্থ। মানে এই কথাটা এইভাবে ভাবো যে প্রোডাক্টিভিটি এখানে কিভাবে আমরা ভাবি, ওখানে যেরকম কি ছিল আমাদের কত এলওসি পার্সেন্ট মান্থ ছিল, এখানে হচ্ছে ফাংশন হয়ে যাবে। মানে একটা মানুষ প্রোডাক্টিভিটি এখানে কিভাবে আমরা ডিফাইন করব, একটা মানুষ এক মাসে 10টা ফাংশন লিখতে পারে, মানে এটা হচ্ছে এটা, ঠিক আছে। 10% মান্থ কতটার মানে যে 10টা ফাংশন সে এক মাসে লিখতে পারে। তাহলে এখান থেকে এফোর্ট বার করা আশা করি কি খুব প্রবলেম হবে। আগে অলরেডি লেকচারে বলেছি এফোর্টের ফর্মুলা কি ছিল, এখানে ছিল সাইজ বাই প্রোডাক্টিভিটি, এখানে হবে টোটাল ফাংশনাল পয়েন্ট,
এফপি লিখলাম ডিভাইডেড বাই তোমার প্রোডাক্টিভিটি করলেই পেয়ে যাবে। দেখো 650 ডিভাইডেড বাই তোমার 10 করে দাও, তাহলে 65% মান্থ। মানে এখান থেকে কি কি ক্লিয়ার হচ্ছে যে যদি একটা মানুষ হয় তাহলে 65 মাস লাগবে এই প্রজেক্টটাকে শেষ করতে, 65 মানুষ হলে একটা মাস লাগবে। তো এটা তো কথা বলেই দিলাম, তাই না? এটা তো বেসিক আইডিয়া হয়ে গেল। এবার কি বলেছেন, অ্যান্ড অলসো ফাইন্ড দ্য ডিউরেশন ইফ টিম সাইজ ইজ 5%। টিম সাইজ যদি 5টা হয় তাহলে ডিউরেশন বার করতে বলেছে। তো ডিউরেশন ফর্মুলা একদম এর আগের ভিডিওতে ডিসকাস করছি, একই ফর্মুলা থাকবে, কি এফোর্ট বাই টিম সাইজ। তো টিম সাইজ আমরা অলরেডি পেয়েছি, 5টা মানুষ বলে দিয়েছে, আর এফোর্ট আমরা 65 পেয়ে গেছি। তো 65 ডিভাইডেড বাই 5 করলে কি হবে, 13 মান্থস হয়ে গেল। 13 মাস সময় লাগবে যদি 5টা মানুষ কাজ করে প্রত্যেক মাসে, তাহলে 13 মাসে নামিয়ে দেবে। নাহলে একটা মানুষ কাজ করলে তো 65 মান্থ লাগতো, এফোর্ট তো তাই বলে। 1% যদি হয় তাহলে 65 মান্থ, আর 65 খানা পার্সেন্ট হলে 1 মান্থ। তাহলে এখানে 5টা দিয়ে দিলাম, তার মানে 13 মাসে শেষ হবে। এবার তোমাকে কি বলেছে নেক্সট লাইনে, ইফ দ্য স্যালারি ইজ 40,000 পার পার্সন ফাইন্ড দ্য টোটাল প্রজেক্ট কস্ট। মানে টোটাল এক্সপেন্ডিচার বার করতে বলেছে। এই ধরনের প্রশ্ন এর আগের লেকচার একটা দেখেছিলাম, যে টোটাল কস্ট বার করতে বলেছে, যেখানে তোমার দেখো টোটাল তো 13 মাস ধরে কাজ হবে, ভালো কথা, এবং একটা প্রত্যেক মাসে 5টা করে এমপ্লয়িজ স্যালারি দিতে হবে। তাহলে ইন্টু 5 ইন্টু তোমার 40,000। যখন তোমরা করবে এইটা, তোমরা অ্যান্সার পাবে হচ্ছে 26 লাখ। করে দেখবে ক্যালকুলেশনটা বাড়িতে, 26 লাখ তুমি পাবে। মানে টোটাল খরচা তোমার পড়বে এই প্রজেক্টটা করতে, 13 মাস ধরে টোটাল চলবে। তো টোটাল তোমার খরচা পড়বে হচ্ছে তোমার 26 লাখ টাকা। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্নটা করতে হবে। এবং এই প্রশ্নটা একটু মাথায় রাখো, পরের যে স্লাইডে আমরা যখন যাব, সেখানে আমরা এই প্রশ্নটা হচ্ছে আনঅ্যাডজাস্টেবলের গল্প, যেখানে কোনো অ্যাডজাস্টমেন্টের কোনো ব্যাপার নেই, মানে অ্যাডজাস্ট করার কোনো ব্যাপার নেই। প্রশ্ন এরকমই খুব একটা দেবে। এবার তোমাদের প্রশ্ন অ্যাডজাস্টেবলের প্রশ্ন থাকতে পারে, জাস্ট প্রশ্নটা বললে এতটা অ্যাডজাস্টন করতে হবে। কি ব্যাপার অ্যাডজাস্টনের ব্যাপারটা কি, অ্যাডজাস্ট কি করতে হবে সেটা আমরা পরের স্লাইডে গিয়ে দেখবো। মোটামুটি প্রজেক্ট মানে তোমাদের যখন অঙ্ক দেবে, মানে বাকিগুলো সব সেম থাকবে, যে তোমার প্রোডাক্টিভিটি কিভাবে পাবে, এফোর্ট কি করে পাবে, ডিউরেশন, তোমার কস্ট, এগুলো মোটামুটি কিন্তু তোমার সেমই থাকবে। ঠিক আছে, তো চলে আসি অ্যাডজাস্টনের ব্যাপারটা কি বলছে। তাহলে আমরা মোটামুটি এখানে দেখলাম, আগেরটা দেখেই নিয়েছি। ইন আনঅ্যাডজাস্টেবল কেসে শুধু ফাংশনাল পয়েন্ট দিয়ে আমরা টোটাল কাউন্ট বার করে অঙ্কটা করলাম। তো এখানে আগের মেয়েতে কি ছিল, টোটাল যে ফাংশনাল পয়েন্ট কত ছিল, কেন আমি লিখছি কাজে লাগবে বলে, 650 টোটাল যে আমাদের ব্যাপারটা ছিল। আমরা টোটাল যা প্রশ্ন থাকবে ওই অবধি সবসময় সেম থাকবে। প্রশ্নে তোমাদের কাউন্ট বলে দেওয়া হবে, কাউন্ট বলে দেওয়ার পর তোমরা ওয়েটেজকে মাল্টিপ্লাই করে তোমরা পেয়ে যাবে হচ্ছে এতগুলো তোমার ফাংশনাল পয়েন্টের ব্যাপার তোমরা এখান থেকে পেয়ে গেলে। এইবার যদি অ্যাডজাস্টমেন্টের কথা বলে, মানে অ্যাডজাস্টেবল কেসে কি হবে দেখতে পাচ্ছ নেক্সট পয়েন্টে, যে আমাদের ফর্মুলা হয়ে যাবে যে টোটাল যে ফাংশনাল পয়েন্টে যেটা এফপি দেখতে পাচ্ছ, এই টোটাল ফাংশনাল পয়েন্টের ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে। কি হবে, এই যে টোটাল তোমরা যে কাউন্টটা করেছো ধরে নাও, বা এখানে ফাংশনাল পয়েন্ট, এখানে তুমি টোটাল ফাংশনাল পয়েন্ট রাখবো না, শুধু ফাংশন পয়েন্ট রাখবো। এবার যোগ করার পর তোমরা যেটা পেয়েছো টোটাল, এই যেটা আগের লেকচার থেকেই দেখলে, মানে আগের আমাদের স্লাইড থেকে দেখলাম 650 যেটা রয়েছে যে থাকবে, তার সাথে আমাদের কি করতে হবে, একটা নতুন এখানে একটা প্যারামিটার অ্যাড হয়েছে, এরার অ্যাডজাস্টেবল ফ্যাক্টর বা কস্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কিন্তু মাল্টিপ্লাই হবে ইনটু, এটাকে বলা হয় ইএএফ। ক্লিয়ার হয়েছে কি বললাম, ইএএফ গল্পটা এখানে রাখতে হবে। তো সেই সূত্রে আমাদের এই জায়গাটা ইএফটা আমাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে। কি করে ক্যালকুলেশনের ফর্মুলা কি আছে, এই তলায় ফর্মুলাটা লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, 0.65 ইন্টু 0.01 ইন্টু সামেশন অফ F1 টু F14। এখানে F1 টু F14টা কি, এটাকে বলা হয় 14 ফ্যাক্টর, যেটাকে আমরা ইনডাইরেক্টলি অ্যানালাইজ করেছি। করে এর যে সামেশনটা তোমাদের কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে, দু রকম ভাবে দিতে পারে। হয় তোমাকে এই সামেশনটা দেবে, তাহলে এখানে কি হচ্ছে, সামেশন অফ এই যে F1 থেকে, এখানে লিখলাম F1 থেকে F14 এর যে ভ্যালুটা, এই যে সামেশন ভ্যালুটা যেটা থাকবে, সেই ভ্যালুটা তোমাদের প্রোভাইড করতে পারে প্রশ্নে। যদি প্রশ্নে ধরে নাও এই ভ্যালুটা তোমাকে ধরে নাও যাই হোক 140 বা যাই হোক তোমাদের প্রোভাইড করলো, তোমরা কি করবে, তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে যে ইএএফ ইজ ইকুয়াল টু, ঠিক আছে, 0.65 প্লাস 0.01 ইন্টু তোমার সামেশন ভ্যালু ধরে নাও 140, এইভাবে তোমরা ইএএফ বার করবে।
বা প্রশ্নে তোমাদের ইএফ ডাইরেক্ট বলে দিতে পারে, ধরো না বললো 0.14 বলে দিল, এটাও বলতে পারে, বা 1.14 এরকম বলে দিল। যেটা তোমাদের বলবে তোমরা জাস্ট মাল্টিপ্লাই করে নেবে, করে তোমাদের আলটিমেটলি কিন্তু কি হবে, তোমরা যেই জিনিসটা পাবে তার উপরে ক্যালকুলেশনটা করবে। এখানে যেরকম ডাইরেক্ট আমরা এর উপরে করেছিলাম, এর উপরে করবে না। এবার এই কথাটা কেন করা হয়, বড় প্রশ্ন যেখানে যে রাখলাম, এটা কেন করছে, দেখো এখানে প্রশ্নটা রাখার একটাই কারণ বলছে, আমরা যখন একটা পয়েন্ট যখন ধরে এগাচ্ছি সেখানে কিছু রকম এরার আসতে পারে, সেটা তোমার খারাপের দিকে হতে পারে, ভালোর দিকে হতে পারে। তো বেটার কি দরকার যে এখানে আমরা যেই এরারটা রাখছি সেটাকে আমরা যোগ করে দেবো। আলটিমেটলি এমন কিছু হবে যেখানে যোগ করে দিলেই ব্যাপারটা, মাল্টিপ্লাই করলে, যোগ মানে কি, ধরে নাও 650 আমরা ছিল, যেখানে ধরো এরারের গল্প বললাম 1.14 মানে 14%, এটার কথার মানে কি 1.14 মানে 14% আমরা অ্যাডজাস্ট করলাম, মানে খারাপ হতে পারে। তো এটার মানেই হচ্ছে 1.14। আমরা নর্মালি 0.14 প্লাস 650 করা আর ইন্টু 1.14 করা মানে 14% আমরা এক্সট্রা ধরে রাখলাম। ধরে নাও যাই এর অ্যামাউন্টটা হলো 741 ধরে নাও, ক্যালকুলেট করলে পেলাম। তো এইটার ওপর আমরা কাজ করব, আমরা এইটার ওপর আর কাজ করছি না। কেন কি হতে পারে যে আমাদের পরবর্তীকালে কিছু এরার বা কিছু বৃত্তান্ত হলে কি হবে, এইটার উপর আমরা এস্টিমেট করে যেই পয়সাটা হলো যেটা তোমরা বলতে পারো সেটা কমও তো হতে পারে, এখানে প্লাস মাইনাসও হতে পারে। এই দেখো 1.14 যে এরারটা হতেও পারে, নাও হতে পারে, গল্পটা এইভাবে। যদি মাইনাস হতে ভালো, আমরা তাকে ডিসকাউন্ট দিয়ে দেবো। এরকম তো করলে হবে না যে ভাই একটা পয়সা চেয়েছি পরে বললাম না আরো লাগবে, তখন জিনিসটা একটা খারাপ ব্যাপার হয়ে যাবে। কিন্তু আমরা সবসময় সেফ সাইড খেলা খেলবো, যেখানে আমরা একটু বেশি পয়সা নিয়ে আমরা বলি যে না ভাই এত টাকা এত হতে পারে, আমার এই আসছে, এটা এরার অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর অ্যাড করে দেখলাম আমার এতগুলো তোমার ফাংশন পয়েন্টের কাউন্ট আসছে, তো এইভাবে তুমি একটা বাজেটিং করো। তো সেখানে কি বললো, পরবর্তীকালে যদি কম হয় তাহলে বললো আমি তোমাকে, যাক তুমি চেনা পরিচিত, তুমি ভালো কাজ করেছো, মানে আমরা কাজ করেছি তোমার জন্য, তা আমরা 10% তোমাকে ডিসকাউন্ট দিয়ে দিলাম, তাতে ওর কোনো অসুবিধা নেই। অলরেডি ওখান থেকে তো কমের ওপর রয়েছেই, ওর প্রফিট তো রয়েছেই এখানে। তো এই হচ্ছে ব্যাপারটা, যেখানে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কিন্তু এখানে অ্যাড করি। আর কিছু প্রশ্ন দিতে পারে, যে কোনো একটা সিমিলার এর আগের প্রশ্নটা যেটা দেখলে সেখানে যদি বলে দিত যে আমাদের এত এরার অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর হতে পারে, বা ডাইরেক্ট না বললে তোমাকে এই ফর্মুলা দিয়ে তোমাদের ধরে নাও সামেশন অফ যে 14 ফ্যাক্টরের কথা বলেছি, 14 ফ্যাক্টর অ্যানালিসিস করে, তোমাদের এরকম 14 ফ্যাক্টরের সামেশন করতে হবে না, তোমাদের বলে দেওয়া হবে যে 14 ফ্যাক্টর অ্যানালিসিস করে তার ভ্যালুটা তোমাকে বলে দেওয়া হবে, তোমরা জাস্ট ওখানে পুট করে অ্যান্সারটা বার করে দেবে, আর কিচ্ছু ব্যাপার নেই। এই হচ্ছে বেসিক আইডিয়া যে এখানে এই অ্যাডজাস্টেবল কেসে কি হতে পারে, বাকি সব সেম থাকবে। জাস্ট তোমাদের যে ফাংশনাল পয়েন্টে যে ক্যালকুলেশন করেছিলাম, যে টোটাল ফাংশনাল পয়েন্ট, সেখানে তোমরা একটা এরারের একটা পার্ট তোমরা এখানে মানে অ্যাড করে দিলে, আর কিচ্ছু ব্যাপার না। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবারের পরের স্লাইডে আমরা দেখবো হচ্ছে 3D ফাংশন পয়েন্ট, যেখানে জাস্ট আমরা থিওরিটিক্যাল গল্প করব। এখান থেকে কোনো প্রশ্ন ইউনিভার্সিটিতে নর্মালি দেয় না, কোনো অঙ্ক কোনোভাবে কোনো ইউনিভার্সিটিতে আসে না, কেন কি এটা অঙ্কের ব্যাপার না। জাস্ট এখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার করবো, জাস্ট কি জিনিসটা খায় না মাথায় মাকে যেরকম ব্যাপার, এটাকে যদি দেখে নিয়ে আমরা এগিয়ে চলে যাব। কি বলছে, ইন 3D ফাংশনাল পয়েন্ট মডেল, মানে আমরা 3D ফাংশন পয়েন্টের যদি ক্ষেত্রে ভাবি, ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ অ্যাডভান্স মেথড অফ সফটওয়্যার সাইজ এস্টিমেশন। এটা অ্যাডভান্স মেথড। অবভিয়াসলি 2D তে যে জিনিসটা ধরে নাও কিছু লিমিটেশনস থাকলে 3D তে সেটাকে আমরা আউট অফ সিনারিও করতে পারি। যেখানে বলছে দ্যাট ইমপ্রুভ আপন দ্য ট্র্যাডিশনাল ফাংশন পয়েন্ট অ্যানালাইসিস, যেটা আমাদের ট্র্যাডিশনাল মানে 2D কথা বলছে, যেখানে আমাদের 3টে ডাইমেনশন রয়েছে। ফার্স্ট হচ্ছে আমাদের ফাংশনাল সাইজ, যেটাকে এক্স অ্যাক্সিস ডাইমেনশন বলতে পারো, রিপ্রেজেন্ট দ্য ফাংশনালিটি অফ আ সফটওয়্যার, যেখানে আমার সফটওয়্যারের ফাংশনের ব্যাপারে কথা হচ্ছে। ঠিক আছে, আমরা হয়ে যাব। মেজার ইউজিং ট্র্যাডিশনাল ফাংশন পয়েন্ট এফপিভি উইচ এনশিওর ইউজার ইনপুট আউটপুট ইনকোয়ারি ইন্টারফেস এবং ডেটা ফাইল। দেখো এখানে কি করলো, একই জিনিসটা যে 2D তে ছিল তার 3টে ডাইমেনশন বার করলো, যেখানে একটা ডাইমেনশনে যেখানে ফাংশনের সাইজটাকে ডিপেন্ড করছে দুরকম ভাবে, যেটা আমরা অলরেডি ইউজ করতাম এফপি তে, সেটাই রয়েছে। ঠিক আছে, এখানে আবার এতে কি হলো, এবার সেকেন্ড ডাইমেনশন যেটা ওয়াই অ্যাক্সিসে বলছে, যেটা ফাংশনের কোয়ালিটির উপর আমরা কথা বলছি, যেটা হচ্ছে রিলায়েবিলিটি, মেনটেনেবিলিটি, ইউজাবিলিটি এন্ড পারফরমেন্স, যেটা আইএসও সার্টিফাইড আছে 9126-2501। এই কোয়ালিটি ফ্যাক্টরসগুলো এখানে লেখা রয়েছে, আইএসও সার্টিফাইড করেছে। তো এই কোয়ালিটিসগুলো কিন্তু আমাদের একটা ডাইমেনশনে কিন্তু থাকা হলো। তাহলে আমরা এখানে 3টে ডাইমেনশন দেখবো। একটা ডাইমেনশন আমাদের সাইজের কথা বলছে, এখানে অ্যাডিশনাল ডাইমেনশন চলে আসলো। একটা ডাইমেনশন আমাদের কোয়ালিটির কথা বলছে, সফটওয়্যার কেমন কোয়ালিটি হবে, এবং তারপরে স্লাইডে গিয়ে দেখবো আমরা আরেকটা বলছে আমাদের প্রোডাক্টিভিটি হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, বা আরেকটা ডাইমেনশনে বলছে যেখানে আমরা রিপ্রেজেন্ট দ্য এফোর্ট রিকোয়ার ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেখানে আমরা টেকনিক্যালি কি টেকনোলজি কি ইউজ করছি, যেমন কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক, কি ডেভেলপমেন্ট মাইথোলজি বা মেথোডোলজি ইউজ করছি, যেমন অ্যাজাইল না ওয়াটারফল, ডেভেলপার এক্সপার্টাইজ, রিইউজ অফ এক্সিস্টিং কম্পোনেন্ট, মানে ডেভেলপার কতটা এক্সপার্টাইজ হবে, সেগুলো কিভাবে যে কোনো এক্সিস্টিং কম্পোনেন্ট কিভাবে ইউজ করবো, সেটা আমাদের প্রোডাক্টিভিটির মধ্যে পড়ছে। তাহলে আমাদের 3টে ডাইমেনশন আমরা কিন্তু পেয়ে গেলাম এখান থেকে, যেই সূত্রে আমরা আগের পয়েন্টে আমরা 2D ফাংশনাল পয়েন্ট, এখানে 3D রাখছি। 3টে অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই,
ধরো না এটা জেড রয়েছে, জেডে হচ্ছে প্রোডাক্টিভিটি পেয়ে গেলাম, এক্সে হচ্ছে ফাংশনাল পয়েন্ট পেয়ে গেলাম, যেটা অলরেডি আগে ছিল ফাংশন সাইজ যেটাকে বলতে পারি বা পয়েন্ট বলতে পারো, আর এখানে আমাদের কোয়ালিটি চলে আসলো, তিনটে এক্সট্রা। আমরা কোয়ালিটিতে যদি দেখো এই ফেজে যদি আমরা 3D ফাংশন পয়েন্ট হিসেবে কাজ করি, তা তিনটে দিক আমরা দেখছি, কিন্তু ওখানে কিন্তু শুধু একটা দিক দেখা হচ্ছে, শুধু ফাংশন পয়েন্ট কি আছে সেটার উপরে কিন্তু ক্যালকুলেশন করে বার করছিলাম, কিন্তু এখানে তার এখানে তিনটে দিক আমরা দেখছি। তো অবভিয়াসলি এটা কিন্তু অ্যাডভান্স অ্যাপ্রোচ, তো এটার রেসপেক্টে কোনো অঙ্ক দেয় না, এটা আমরা ইন্ডাস্ট্রি লেভেলে ইউজ হয়, তো এটা নিয়ে কোনো ব্যাপার নেই, জাস্ট আইডিয়াটা দিয়ে দিলাম কি জিনিস। বেনিফিট অফ 3D ফাংশনাল পয়েন্ট মডেলে কি আছে, প্রোভাইড আ হোলিস্টিক ভিউ অফ সফটওয়্যার এস্টিমেশন, তাহলে একটা প্রপার ভিউ তুমি পেয়ে যাচ্ছ। ইমপ্রুভ কস্ট এস্টিমেশন বাই ইনকর্পোরেটিং কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, অবভিয়াসলি কস্ট যে এস্টিমেট করছো সেখান থেকে কিন্তু আমাদের কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটি কিন্তু অনেকটা হাই হয়ে যাচ্ছে। হেল্প ইন ডিসিশন মেকিং ফর সফটওয়্যার প্রজেক্ট প্ল্যানিং, তাহলে ডিসিশন যে কোনো প্রজেক্টের প্ল্যানিং করার সময় আমাদের ডিসিশন মেকিং এ এই পার্টটা কিন্তু খুব হেল্প করছে, মানে 3D ফাংশনাল মডেল পয়েন্ট বলতে পারো। অ্যালাউ বেটার বেঞ্চমার্কিং অ্যান্ড কম্পারিশন অ্যাক্রস দ্য প্রজেক্ট, তাহলে অবভিয়াসলি এখানে একটা বেটার একটা বেঞ্চমার্কিং এটা চলে আসছে এখান থেকে। তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলে যে কি কেন আমাদের 3D ফাংশন পয়েন্ট আমাদের দরকার। দিস মডেল ইজ অফেন ইউজ ইন লার্জ স্কেল সফটওয়্যার ডেভেলপমেন্ট টু এনশিওর বেটার রিসোর্স অ্যালোকেশন, বাজেটিং অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। তো কোথায় কোথায় নর্মালি ইউজ করি সেটার একটা পয়েন্ট কিন্তু এখান থেকে পেয়ে গেলে, যে লার্জ স্কেল সফটওয়্যার ডেভেলপমেন্টে কিন্তু আমরা ইউজ করি, যেখানে খুব বড় হাই স্কেল, যেখানে কমপ্লেক্স সফটওয়্যার বলতে পারো বা হাই লেভেল সফটওয়্যার, সেখানে কিন্তু আমরা এরকম ধরনের কিন্তু জিনিস ইউজ করি, যেখানে আমাদের রিসোর্স অ্যালোকেশন বা বাজেটিং বা রিস্ক ম্যানেজমেন্ট তিনটেই কিন্তু আমরা এই পয়েন্ট থেকে কিন্তু ভালো করে কিন্তু আমরা বুঝতে পারি। তো এখান থেকে আমরা একটা আইডিয়া পেলাম যে ইনডাইরেক্ট এস্টিমেশনে কি কি কাজ হচ্ছে, যেখানে আমরা 2D ফাংশনাল পয়েন্টের ভিত্তিতে অ্যাডজাস্টমেন্ট এবং আনঅ্যাডজাস্টেবলের দুটো একটা আইডিয়া দেখে একটা অঙ্ক করলাম। দু ধরনের অঙ্ক আসতে পারে, আনঅ্যাডজাস্টেডেরও একটা অঙ্ক থাকতে পারে, অ্যাডজাস্টেডেরও একটা অঙ্ক হতে পারে। তো নর্মালি কোনো ব্যাপারই না, জাস্ট ওখানে একটা এরারের ফ্যাক্টর নতুন একটা অ্যাড হয়ে যাচ্ছে, আর কিছু ব্যাপার না, করে বাদ বাকি সব সেম থাকবে। আর 3D ফাংশন পয়েন্টের উপর খুব প্রশ্ন দেয় না, বাট যেহেতু আমাদের কম্পোনেন্টসটা দুভাগে ভাগ হয়েছে, যে এখানে একটা পড়াবো একটা পড়াবো না তা না করে আমি দুটোরই একটুখানি 3D একটুখানি একটু আইডিয়া তোমাদের দিয়ে দিলাম, যে তিনটে ডাইমেনশনে আমাদের কাজ হচ্ছে আর কিছুই না। ওখানে আমরা একটা ডাইমেনশন নিয়েই ভাবছিলাম, এখানে আমরা আরো দুটো ডাইমেনশন অ্যাড করলাম, তার প্রোডাক্টিভিটি এবং তার কোয়ালিটি। তো এই ছিল আইডিয়া অফ ইনডাইরেক্ট এস্টিমেশন কনসেপ্ট। আশা করি তোমরা এখান থেকে খুব আইডিয়াটা খুব ভালো করে ক্লিয়ার করতে পেরেছো।